হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ, সামনেই তোমাদের ইতিহাস পরীক্ষা। তো সেই ইতিহাসের কোন চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে এবং কোন কোশ্চেনগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর আমার দেখার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর যথেষ্ট পরিমাণে চ্যানেলটি শেয়ার করার চেষ্টা করো, ঠিক আছে? তো শুরু করছি। আমি প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে অতীত স্মরণ, এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবেই। সুতরাং তোমরা কিন্তু অতীত স্মরণের চ্যাপ্টারটার থেকে যে কটা আমি কোশ্চেন বলছি আপাতত এখন সেগুলোকে বেশি গুরুত্ব সহকারে পড়ো। একটি হচ্ছে স্মৃতিকথা কি, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো, খুব ভালো করে পড়ো। জাদুঘর বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধরে নাও এসে গেছে। মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদগুলি আলোচনা করো। আর এর সাথে আরেকটু দেখে রাখবে অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি ও মিথ এবং স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। মিথ ও লেজেন্ড বলতে কী বোঝায়, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে। দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার, এখান থেকে কিন্তু তোমরা এই কোশ্চেনটাকে খুব ভালো করে আগে করে নাও, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লিনের তত্ত্ব। তারপরে তোমরা এটাকে করো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। তারপরে তোমরা সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি সংক্ষেপে করো। তারপরে তোমরা করো মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝো, শিল্প পুঁজির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? এর পরের অধ্যায়ে আমি চলে যাচ্ছি। এর পরের অধ্যায়টি হচ্ছে ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। এখানে খুব ভালো করে যেগুলো করবে সেটি হচ্ছে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে করে নাও ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই বাণিজ্যের অবসান কেন হয়েছিল। তারপরে করে নাও ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য আলোচনা করো এবং অর্থনীতিতে প্রভাব আলোচনা করো। এর সাথে আরেকটু দেখে নাও চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর দেখো ঔপনিবেশিক ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। তারপরে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। চতুর্থ অধ্যায় তোমরা কিন্তু 1, 2, 3 এই তিনটে অধ্যায় ভীষণ ভালো করে পড়ো। এখান থেকে কিন্তু তোমরা দুটো কোশ্চেন কমন পাবেই। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এখানে সবথেকে বেশি ভাগ করে পড়বে সমাজ ও শিক্ষা সংস্কারে কিন্তু বিদ্যাসাগরের অবদান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর চৌঠা মের আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। ভারতের ইতিহাসে নিম্নবর্গীয় গোষ্ঠী বলতে কী বোঝো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে আদিবাসী শ্রেণীর আন্দোলনের সংক্ষেপে বিবৃত করো, ঠিক আছে? এর পরবর্তী অধ্যায়ে চলে যাও ঔপনিবেশিক ভারত শাসন। এখান থেকেও আমি বলবো এই তিনটে কোশ্চেন ভীষণ ভালোভাবে করো। একটি হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন। পরেরটি হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলার পরিণতি ফলাফল। তারপরে করে নাও লখনৌ চুক্তির শর্তাবলী এবং গুরুত্ব। এরপরে তোমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই ঘটনার গুরুত্ব। তারপরে চলে এসো 1909 সালের মল্লমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য এবং ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কী ছিল, ঠিক আছে? এই যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতের ওপরে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রতিক্রিয়া কী ছিল, খুব ভালোভাবে করো। আর স্টারগুলো 3 স্টার, এগুলো বেশি ভালো করে তোমরা করো। আচ্ছা, এরপরে আরেকটি কোশ্চেন খুব ভালো করে রেখো, 1919 বা 1935 ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী। এখানে কিন্তু এবং গুরুত্বটাও করবে, এখানে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 1919টা বেশি ভালো করে পড়বে। তারপরে হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপনিবেশ সমূহ, এখানে খুব ভালো করে পড়বে হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, এটা ধরে নাও এসে গেছে, আসতেই পারে। 1946 সালে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও, ঐতিহাসিক তাৎপর্য। মোটামুটি এইটা এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট, হোচি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, ঠিক আছে? এইগুলো করা হয়ে গেলে এর সাথে আর একটু দেখে নাও ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ। আর তারপরে দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী ছিল, এই পরিকল্পনার ফল কী হয়েছিল, ঠিক আছে? এরপরে তুমি ঠান্ডা লড়াইয়ের যুগের চ্যাপ্টারে চলে যাও, 7 নম্বর অধ্যায়। এখানে 3টে কোশ্চেন খুব ভালো করে করো। একটা হচ্ছে ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। আরেকটি হচ্ছে জোট নিরপেক্ষ নীতি, এই জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।
আরেকটি হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। এর সঙ্গে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটটাও দেখে রাখো এবং বার্লিন সংকটটাও দেখে রাখো। এর পরের অধ্যায়ে আসছি। এর পরের অধ্যায় হচ্ছে অব-উপনিবেশিকরণ, 8 নম্বর অধ্যায় এবং এটি শেষ অধ্যায়। এখান থেকে 3টে কোশ্চেন যদি করো এখান থেকে একটা তোমরা কমন পাবেই। একটি হচ্ছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল। অপরটি হচ্ছে অবশিল্পায়ন বা উপনিবেশিকরণ বলতে কী বোঝো। আর এবং স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব। ঠিক আছে? তো স্টুডেন্ট, তোমাদেরকে আমি ইতিহাসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি বলে দিলাম, যেগুলো স্টার দেওয়া 3 স্টার। খুব ভালো করে করো এবং খুব ভালো করে আমি যেগুলো ইম্পর্টেন্ট বলেছি তোমরা সেগুলো যদি করো, আমি তো আশা করছি তোমরা 5টা হয়তো 5টাই কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে? আর আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো এবং যথেষ্ট পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটা পারলে ফলো করো। ঠিক আছে? আজকে তবে এইটুকুই থাকলো এবং তোমাদের জন্য থাকলো অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।